নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। যে ছবিটা আপনাদের সামনে রাখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যিনি ভদ্রমহিলা বসে আছেন, যারা তাকে চেনেন তো তারা চেনেন, আর যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি, এনার নাম কাজরি ব্যানার্জি। ইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক ব্যানার্জির স্ত্রী। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এনাকেও কাউন্সিলর বানিয়েছে কলকাতা কর্পোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডে। কিন্তু এমন একজন ইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাউন্সিলর, যিনি সারা জীবনে কোনো কিছু করেননি, শুধুমাত্র সমাজসেবী নাকি ছিলেন, এবং যখন নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দেয় তখনও দেখা যায় যে তার ব্যাংক অ্যাকাউন্টে ৫ কোটি টাকা নগদ রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের কে এরকম সমাজসেবী হতে চাইবেন না বলুন তো, যে শুধুমাত্র সমাজসেবী হয়ে যার ব্যাংক অ্যাকাউন্টে ৫ কোটি টাকা থাকবে। সুতরাং এরা নিজেদের প্রভাব খাটিয়ে এমন নিজেদেরকে বানাতে চায় বা এমন নিজেদের মনে করে যে এরা যা বলবে তাই হবে, এবং এর দায় শুধুমাত্র এদের না, এই দায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীও, কারণ তিনিও তাই মনে করেন। সুতরাং বাড়িতে মুখ্যমন্ত্রী, বাড়ির লোকেরা নিজেদেরকে এরকম পরিস্থিতিতে মনে করে যে যমরাজকে যদি তারা এক কাঠা জমি রাখতে বলে কারোর জন্য, যমরাজ মানুষের মৃত্যুর আগেই তার জন্য পাতালে ১ থেকে ১.৫ কাঠা জমি রেখে দেবে। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোক বলেছে রাখতে। তা সেই ক্ষমতায় তিনি বারবার জাহির করতে চায় সব জায়গায়। তো এবারে ক্ষমতা জাহির করতে গিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাইয়ের মুখে ঝামা ঘষে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং তাকে কোথাও একটা এই পশ্চিমবঙ্গেরই একজন শিক্ষিতা, যার শক্তিশালী মেরুদণ্ড আছে এবং তার নিজের শিক্ষার উপরে অগাধ আস্থা এবং বিশ্বাস আছে, তিনি কিন্তু কাজরি ব্যানার্জিকে দেখিয়ে দিয়েছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির লোক হলে, তার প্রভাব খাটালেই যে সবাই মাথা নিচু করে তার কথা শুনে নেবে, এমনটা কিন্তু নয়। দেখুন ঘটনাটা কি ঘটেছে। যেখানে দাঁড়িয়ে সংবাদপত্রে লিখছে যে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ শিক্ষার সঙ্গে যুক্ত নন, তবু কলেজ পরিচালন সমিতির মাথায় কেন, প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। দেখুন সূত্রপাতটা অনেকদিন আগেই হয়েছে, কারণ ২০১৭ সালের আইন অনুযায়ী কলেজ পরিচালন সমিতিতে ৩ জন স্থায়ী শিক্ষক রাখতে হবে এবং ১ জন অশিক্ষক কর্মচারীকে নির্বাচিত হতে হবে। অর্থাৎ কলেজ পরিচালন সমিতিতে এমন কেউ থাকতে পারবে না যিনি শিক্ষার সাথে যুক্ত নয়। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে এই কলেজ পরিচালন সমিতিতে সেখানকার এমএলএ, সেখানকার এমপি বা লোকাল কাউন্সিলরদের আধিপত্য দিয়ে, তাদেরকে দিয়ে একটি করে অ্যাডহক কমিটি বানিয়ে সেই কলেজগুলোর পরিচালন সমিতিতে তাদের অঙ্গুলি হেলনে সবকিছু চলতে বাধ্য করা হয়। এগুলো প্রত্যেকটা কলেজেই এখন চলছে, আর চলছে বলেই এই কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারা কলেজ ছাত্রীদের রেপ করার সাহস পায়। কলেজ ছাত্ররা বিভিন্নভাবে কলেজটাকে আড্ডাখানার জায়গা বানিয়ে রাখতে পারে, কারণ এরা জানে যে কলেজ পরিচালন সমিতির মাথার উপরে তাদের দলের কাউন্সিলর, মন্ত্রী বা এমএলএ, এমপিরা রয়েছে। ঠিক সেখানেই গন্ডগোলটার সূত্রপাত হয় যে রানী বিড়লা গার্লস কলেজ। রানী বিড়লা গার্লস কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন শ্রাবন্তী ভট্টাচার্য, তাকে শোকজ করেছিলেন এই কাজরি ব্যানার্জি পরিচালন সমিতির সভাপতির ক্ষমতা বলে, এবং মাথা নোয়াননি অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্য। উনি মাথা নোয়াননি, উনি কাজরি ব্যানার্জির এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি কলকাতা হাইকোর্টে গেছিলেন, এবং কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন কিন্তু শুনানি চলেছিল, এবং শুনানি চলেছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বুঝতে পেরেছিলেন যে রায়টা কাজরি ব্যানার্জির বিরুদ্ধেই যাবে, এবং সঙ্গে সঙ্গে তিনি এই বিচারপতি বিশ্বজিৎ বসুর রায় ঘোষণার আগেই তিনি এই মামলা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসুকে সরে যাওয়ার জন্য বলেন। অর্থাৎ তিনি চান যে মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে সরিয়ে দেওয়া হয়। এবং সেই সময় দাঁড়িয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু খুব রুষ্ট হয়েছিল। তিনি বলেছিলেন যে একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল
একটা কলেজের পরিচালন সমিতির সভাপতি যিনি একজন সাধারণ কাউন্সিলর। সুতরাং সেখানে দাঁড়িয়ে সেক্ষেত্রে রায়দানের আগে তিনি এই মামলাটাকে এই এজলাস থেকে সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন। এটা বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে খুব আত্মসম্মানে লেগেছিল এবং তিনি নিজে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবং তারপরে এই মামলাটি যায় বিচারপতি পটনায়কের কাছে এবং এই মামলার শুনানিতে বিচারপতি পটনায়ক পরিষ্কার বলেছেন যে কাজরি ব্যানার্জি এই রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে যে নির্দেশ এই শ্রাবন্তী ভট্টাচার্যকে শোকজ করেছিলেন তার উপর স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে কাজরি ব্যানার্জি এখনো অবধি সারা জীবনে সে কোনো শিক্ষকতার সাথে যুক্ত নেই বা জড়িয়ে নেই, তিনি শুধুমাত্র একজন কাউন্সিলর। সুতরাং 2017 সালের আইন অনুযায়ী শিক্ষার সাথে যুক্ত নন এরকম কোনো ব্যক্তি কলেজের পরিচালন সমিতির সভাপতি হতে পারে না। তাহলে শুধুমাত্র একজন কাউন্সিলর হিসাবে কি করে পরিচালন সমিতির সভাপতি উনি হলেন? আগে ওনার এই নিয়োগের ক্ষেত্রে তার বৈধতা আছে কিনা আগে সেটাও কিন্তু আমাদের বিচার বিবেচনা করে দেখতে হবে। সুতরাং নিজে অবৈধভাবে কলেজের পরিচালন সমিতির মাথায় বসে আছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ বলে, এবং সেই ক্ষমতার দম্ভে অবৈধভাবে বসে থাকা একটা মানুষ একটা কলেজের অধ্যক্ষাকে শুধুমাত্র শোকজই না সাসপেন্ড পর্যন্ত করে দিয়েছিলেন। কত বড় সাহস ভাবুন। যদিও সবাই তো আর শিরদাঁড়া বিক্রি করেন না, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাইয়ের বউয়ের এই হুকুমের ধার ধারে না। ভেবেছিলেন তিনি যা করবেন সেটাই মেনে নেবেন, কিন্তু অধ্যাপিকা শ্রাবন্তী ভট্টাচার্য তিনি শিরধারা বিক্রি করেননি। তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে গেছিলেন এবং কলকাতা হাইকোর্ট কিন্তু ভালোভাবে ঝামাটা ঘষে দিয়েছে কাজরি ব্যানার্জির মুখের উপরে এবং আগামী দিনের শুনানি আছে। এবং নিশ্চিত থাকুন যে এই বাণী বিড়লা গার্লস কলেজের অধ্যাপিকা যিনি অধ্যক্ষ শ্রাবন্তী ভট্টাচার্য মাথা উঁচু করে আবার কলেজে ঢুকবেন এবং তার সঙ্গে সঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ কাজরি ব্যানার্জিকে এই পরিচালন সমিতির মাথায় অবৈধভাবে বসানোর জন্য এই দেখবেন কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই কাজরি ব্যানার্জিকে সেই কলেজ ছাড়তে হবে। দেখবেন, মিলিয়ে রাখবেন। সুতরাং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা জেলাতেই এইভাবে কলেজ স্কুলগুলোকে পুরো রাজনৈতিক একটা আখড়া বানিয়ে ফেলেছেন এই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ করে দিয়েছে প্রতিটা ক্ষেত্রে ঠিক এইভাবে। বাকিটা আপনারা নিজেরাই জানেন যে পশ্চিমবঙ্গের সত্যি পরিস্থিতি কি। বাকিটা আপনাদের উপরেই ছাড়লাম। ধন্যবাদ, নমস্কার।